হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা প্রিপোজিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার দেখে নেব। প্রথমেই বলে নেই, প্রিপোজিশন কিন্তু অনেকগুলো হয়। প্রিপোজিশন সর্বমোট প্রায় 150টার মতো, বাট সবগুলো প্রিপোজিশন আমাদের দরকার নেই। আমরা আজকে শিখব আমাদের কথা বলার জন্য বা ইংলিশে ভালো করার জন্য সব থেকে বেশি যে প্রিপোজিশনগুলো ব্যবহার হয় সেগুলো। সো প্রথমে প্রিপোজিশন সম্পর্কে আমরা একটু বেসিক ধারণা যদি নিয়ে নেই, দেখুন, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে। হ্যাঁ, এই যে প্রি কথাটির অর্থ হচ্ছে কি, পূর্বে। এবং পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তাহলে প্রিপজিশন অর্থ কি দাঁড়ালো? পূর্বে অবস্থান। এখন কিসের পূর্বে অবস্থান? দেখুন এখানে যে ওয়ার্ড সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার সাথে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক নির্ণয় করে তাকে প্রিপজিশন বলে। অর্থাৎ প্রিপজিশন সাধারণত কিসের পূর্বে বসে? এই যে নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, প্রিপজিশন সবসময় নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং সবসময় মনে রাখতে হবে এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউনের পূর্বে বসে। যেমন প্রিপজিশনের পর আই হয় না, মি হয়। প্রিপজিশনের পর হি হয় না, হিম হয়। হ্যাঁ, সো এই প্রিপজিশনগুলো সবসময় কি অবজেক্টিভ প্রোনাউনের পর বসে। আরেকটি কথা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে প্রিপজিশনের পর যদি ভার্ব আসে তার সাথে কি আইএনজি যোগ করে দিতে হয়, এক্সেপ্ট টু। হ্যাঁ, ব্যতিক্রম হচ্ছে টু। টুর পর সবসময় এখানে ভি অন, দেখেন টুর পর সবসময় ভার্ব অন হয়। তাছাড়া সবগুলো প্রিপজিশনের পর যখন ভার্ব আসবে, ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব। সো এই দুটি কিওয়ার্ড একটু মনে রাখবো আমরা, তাহলে প্রিপজিশন আশা করছি আর কোনো প্রবলেম হবে না। সো আমরা একটু প্রিপজিশনের ব্যবহারগুলো দেখে নেই। দেখুন, নিচে প্রিপজিশনের সাধারণ অর্থ ব্যবহার দেওয়া হলো। অর্থাৎ সাধারণ অর্থ কেন বলা হচ্ছে? একটি করে প্রিপজিশনের কিন্তু অনেকগুলো ব্যবহার হয়। যেমন এই যে টু, টুর 7টি 8টি বা তারও অধিক ব্যবহার রয়েছে। হ্যাঁ, সো আজকে আমরা এই প্রিপজিশনগুলো সাধারণ যে অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ সব থেকে বেশি যে অর্থে ব্যবহার হয় সেটা আমরা দেখে নেব। সো দেখুন, টু আমরা কোনো দিকে, হ্যাঁ, গন্তব্য বোঝাতে ব্যবহার করি। যেমন কোনো বাংলা বাক্যের শেষে যদি এই যে এরকম সাউন্ড থাকে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা টু ব্যবহার করবো। যেমন আমি অফিসে যাচ্ছি, তো অফিস এই যে সাউন্ড আছে না, অফিসে, হ্যাঁ, নির্দিষ্ট গন্তব্য বোঝাতে টু ব্যবহৃত হয়। তাহলে আই এম গোয়িং টু অফিস। দেখুন, এই যে টু অফিস হয়েছে, অফিস একটি কি নাউন, তাহলে নাউনের আগে এখানে টু ব্যবহৃত হয়েছে এই ক্ষেত্রে। তাহলে আমি যদি বলি আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, অফিসের জায়গায় জাস্ট স্কুল হবে। আমি যদি বলি আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, আই এম গোয়িং টু ইউনিভার্সিটি। হ্যাঁ, আমি কলেজে যাচ্ছি, আই এম গোয়িং টু কলেজ। সো জাস্ট এভাবে আমরা কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে টু ব্যবহার করব। ওকে, তারপর দেখুন ইন। ইন অর্থ হচ্ছে মধ্যে। হ্যাঁ, ইন কথাটির অর্থ মধ্যে। সো বাংলা বাক্যে যদি আমরা কোনো কিছুর মধ্যে বোঝাতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করবো। যেমন আই লিভ ইন রাজশাহী, আমি রাজশাহীতে বাস করি, অর্থাৎ রাজশাহীর মধ্যে আমি বাস করি। সেই ক্ষেত্রে এখানে কি ইন রাজশাহী হয়েছে। সো এই যে এই ক্ষেত্রেও দেখুন, নাউনের আগে প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে। আবার যদি আমি বলি দ্য বল ইজ ইন দ্য বক্স, কি বলটি বক্সের মধ্যে, তাহলে এই যে ইন দ্য বক্স, বক্সের মধ্যে এরকম হবে কিন্তু। হ্যাঁ, সো কোনো কিছুর মধ্যে বোঝাতে আমরা ইন প্রিপোজিশনটি ব্যবহার করব। তারপর আমরা দেখি অন। অন অর্থ উপরে, উপরে লেগে থাকবে এমন অর্থে সাধারণত অন ব্যবহৃত হয়। যেমন দেখুন, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে। অর্থাৎ বই আর টেবিলের মাঝখানে তো ফাঁকা নেই, তাই না? বইটি টেবিলের উপরে লেগে আছে টেবিলের সাথে, এই ক্ষেত্রে কি অন হয়েছে। তাহলে আমি যদি বলি মাই মোবাইল ইজ অন দ্য সোফা, তাহলে আমার মোবাইলটি সোফার উপরে। তো এরকম উপরে বোঝাতে আমরা অন ব্যবহার করব যদি সেই বস্তুটি যে জিনিসটির উপরে আছে সেটার সাথে লেগে থাকে। আর যদি লেগে না থাকে, ফর এক্সাম্পল আমি বলতে পারি যে আমাদের মাথার উপরে কিছু কি লাইট ঝুলছে। সো লাইটগুলো কি আমাদের মাথার সাথে লেগে আছে না, মাথার সিম্পলি উপরে আছে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অ্যাবাভ। দ্য লাইটস আর হ্যাঙ্গিং অ্যাবাভ আওয়ার হেডস, লাইটগুলো কি আমাদের মাথার উপরে ঝুলছে বা মাথার উপরে। সো এই লেগে থাকার ক্ষেত্রে আমরা অন ব্যবহার করবো, আর যদি লেগে না থাকে উপরে স্থির থাকে সেক্ষেত্রে অ্যাভাব। আর যদি উপরে গতিশীল অবস্থায় থাকে, যেমন আমি যদি বলি আহ আহ, পাখিটি বাগানের উপর দিয়ে উড়ে যাচ্ছে, তাহলে যেমন দেখুন ফ্যানগুলো স্থির থাকে না বা লাইটগুলো স্থির থাকে না মাথার উপরে, বাট আমি যখন বলছি যে পাখিটি বাগানের উপর দিয়ে উড়ে যাচ্ছে, তার মানে এটি গতিশীল আছে। সেক্ষেত্রে কি হবে? দ্য বার্ড আর ফ্লাইং ওভার দ্য গার্ডেন। সো উপরে যদি গতিশীল থাকে সেক্ষেত্রে ওভার হয়। সো অ্যাবাভ আর ওভার, ওভার এগুলো খুব বেশি ব্যবহার হয় না, অন সব থেকে বেশি ব্যবহৃত হয়। সো আমরা অন হচ্ছে লেগে থাকার ক্ষেত্রে অন ব্যবহার করবো। হ্যাঁ, তারপর দেখুন ফর। ফর অর্থ জন্য, ফরের যে সাধারণ অর্থ সেটা হচ্ছে জন্য। তাহলে আমি যদি বলি আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ইউ এর যে সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম একই, হ্যাঁ, যার জন্য কিন্তু এখানে ইউ হয়েছে। আমি যদি বলতাম আই এম ওয়েটিং ফর
যদি বলতাম যে সে আমার জন্য অপেক্ষা করছে, তাহলে কি হতো? হি ইজ ওয়েটিং ফর মি। আই কিন্তু হবে না, হ্যাঁ, এখানে অবজেক্টিভ প্রোনাউন হবে, আমরা আগেই জেনে নিয়েছি। তাহলে দেখুন, এই যে তোমার জন্য অপেক্ষা করছে, এই জন্য কথাটির জন্য এখানে আমরা ফর ব্যবহার করলাম। আমি যদি বলি যে সে বাসের জন্য অপেক্ষা করছে, তাহলে কি হবে? শি ইজ ওয়েটিং ফর বাস। তারপর আমি রহিমের জন্য অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর রহিম। হ্যাঁ। তারপর এই বইটি তোমার জন্য, ফর এক্সাম্পল আমি যদি বলি, তাহলে দিস বুক ইজ ফর ইউ। সো এইভাবে আমরা কোনো কিছুর জন্য যখন বলবো বাংলা বাক্যে, তখন আমরা কি ফর ব্যবহার করব। তারপর দেখেন, অ্যাবাউট। অ্যাবাউটের সাধারণ অর্থ হচ্ছে সম্পর্কে। সো আমরা বাংলা বাক্যে কোনো কিছুর সম্পর্কে কথাটা যখন বলবো, সেক্ষেত্রে আমরা অ্যাবাউট ব্যবহার করব। যেমন তুমি কি আমার সম্পর্কে কিছু জানো, এই যে সম্পর্কে, তাহলে কি ডু ইউ নো, তুমি কি জানো এনিথিং, কিছু অ্যাবাউট মি, আমার সম্পর্কে। এই যে দেখুন, অ্যাবাউটের পর আর না হয়ে কি হয়েছে? মি হয়েছে, হ্যাঁ। তাহলে এই যে অ্যাবাউট অর্থ সম্পর্কে ব্যবহৃত হয়। তো আমি যদি বলি যে তুমি কি এই গ্রাম সম্পর্কে কিছু জানতে চাও, তাহলে ডু ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস ভিলেজ। হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দিস ভিলেজ, তুমি কি এই গ্রামটি সম্পর্কে কিছু জানতে চাও। সো এরকম সম্পর্কে কথার ক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি অ্যাবাউট ব্যবহার করে বলতে পারি। অ্যাবাউটের সাধারণ অর্থ কি? সম্পর্কে। ওকে, আর ফ্রম অর্থ হচ্ছে থেকে, হ্যাঁ, কোনো জায়গা থেকে, কোনো কিছু থেকে। যেমন হি কেম ফ্রম স্কুল, সেই স্কুল থেকে আসলো, তাহলে এই যে স্কুল থেকে আসলো, হ্যাঁ, স্কুল থেকে আসলো, এই কথার জন্য এখানে কি ফ্রম ব্যবহার হয়েছে। আমি যদি বলি যে রহিম অফিস থেকে আসছে, তাহলে কি হবে? রহিম ইজ কামিং ফ্রম অফিস, রহিম অফিস থেকে আসছে। সো এরকম থেকে কথার ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করতে পারি। আমি যদি বলি যে তোমার ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসছে, হ্যাঁ, সাউন্ড আসতেছে, তাহলে কি বলতে পারি? নয়েজ কামিং ফ্রম ইওর ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, বা দের ইজ এ সাউন্ড কামিং ফ্রম ইওর ব্যাকগ্রাউন্ড, এরভাবে বলা যায়। সো থেকের ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব। আর ইনটু অর্থ হচ্ছে বাহির থেকে ভেতরে গতি বোঝাতে। যেমন সে রুমের ভেতরে আসছে, অর্থাৎ সে রুমের ভেতর বর্তমান হেঁটে 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 ধরুন আসতেছে, তাহলে বাহির থেকে রুমের ভেতরে একটা গতি বোঝাচ্ছে না, সেই ক্ষেত্রে ইনটু ব্যবহার করতে হয়। যেমন হি ইজ কামিং ইনটু দ্য রুম, সে রুমের ভেতরে আসছে। তারপর আমি যদি বলি যে আহ, বলটি আহ, মাঠের মধ্যে আসছে, দ্য বল ইজ কামিং ইনটু দ্য ফিল্ড। হ্যাঁ, সো এইভাবে যত কিছুর ভেতরে, বাহির থেকে গতি দিয়ে ভেতরে বোঝানোর ক্ষেত্রে ইনটু, এটার ব্যবহার একটু কম হয়, যদিও খুব বেশি ব্যবহার হয় না। তারপর দেখুন টুয়ার্ডস। টুয়ার্ডস অর্থ দিকে। আমরা দেখলাম টু অর্থ দিকে, টুয়ার্ডস অর্থ এখানে দিকে, বাট একটু পার্থক্য রয়েছে। টু অর্থ হচ্ছে নির্দিষ্ট কোনো গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে, যেমন আই এম গোয়িং টু অফিস মানে আমি অফিসেই যাচ্ছি, আই এম গোয়িং টু কলেজ মানে আমি কলেজেই যাচ্ছি। আর টুয়ার্ডস হচ্ছে হচ্ছে ওই দিকে, ওই আহ, নির্দেশনা বোঝাতে, অর্থাৎ ওই দিকে, আই এম গোয়িং টুয়ার্ডস মাই কলেজ, আমি আমার কলেজের দিকে যাচ্ছি। এর মানে এটা না যে আমি কলেজেই যাচ্ছি। এমন হতে পারে যে কলেজের গেটের বাইরে বা কলেজের পাশে আমার এক বন্ধুর সাথে আমি দেখা করতে যাচ্ছি, বাট আমি আমার বাসা থেকে, আমার বাসা এখানে, কলেজ এখানে, আমি কলেজের দিকে যাচ্ছি। সো এই ডিরেকশন বোঝাতে সাধারণত টুয়ার্ডস ব্যবহার করা হয়, হ্যাঁ। যেমন আমি যদি আরেকটি এক্সাম্পল দিয়ে বলি যে প্লেনগুলো পাহাড়ের দিকে উড়ে যাচ্ছে, তার মানে প্লেনটি পাহাড়ের দিকে উড়ে যাচ্ছে, তা প্লেনটি তো পাহাড়ে যাচ্ছে না, পাহাড়ের দিকে যাচ্ছে, অথবা পাহাড়গুলো অতিক্রম করেও চলে যাবে। সেই ক্ষেত্রে কি বলা যায়? দ্য প্লেন ইজ ফ্লাইং টুয়ার্ডস দ্য মাউন্টেন, হ্যাঁ, এভাবে বলা যায়। সো টুয়ার্ডস অর্থ কোনো কিছুর দিকে বোঝাতে আমরা ব্যবহার করব। তারপর দেখুন ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে। সো বাংলা বাক্যে যদি আমরা কোনো কিছু সামনে বোঝাতে চাই, সেক্ষেত্রে ইন ফ্রন্ট অফ ব্যবহার করতে পারি। যেমন দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস, আমার বাড়ির সামনে একটি বাগান আছে। আমি যদি বলি যে দেয়ার ইজ এ পন্ড ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, স্কুলের সামনে কি একটা পুকুর আছে। সো এইভাবে সামনে বোঝাতে আমরা ইন ফ্রন্ট অফ ব্যবহার করব। বিসাইড মানে দেখুন পাশে, সি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসলো। তারপর আমি যদি বলি ডু ইউ ওয়ান্ট টু সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসতে চাও। সো এই যে বিসাইড, পাশে বোঝাতে আমরা বিসাইড ব্যবহার করব। তারপর আসুন আফটার। আফটার অর্থ হচ্ছে পরে। আফটারের সাধারণ অর্থ কি? পরে। আই উইল গো টু মার্কেট আফটার লাঞ্চ, তাহলে কি দুপুরের খাবার পর। দুপুরের খাবার পরে আমি বাজারে যাব। এই বাংলা বাক্যে পরে যতগুলো কথা আছে সব ক্ষেত্রে আমরা কি আফটার ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি যে আহ, আমি টিভি দেখে ঘুমাবো, তাহলে আই উইল স্লিপ আফটার ওয়াচিং টেলিভিশন, হ্যাঁ। সো এই যে কোনো কিছুর পরে আমরা সেক্ষেত্রে আফটার ব্যবহার করব।
তারপর দেখুন বিসাইডস, বিসাইডস অর্থ হচ্ছে এছাড়াও বা পাশাপাশি। আমরা বিসাইড অর্থ এখানে শিখলাম যে পাশে, শুধুমাত্র পাশে। আর এর সাথে যদি বিসাইডের সাথে যদি একটা অতিরিক্ত এস যুক্ত করে দেয় আমরা, এখানে দেখুন এই যে এসটি, তাহলে কি হবে, এছাড়াও অথবা পাশাপাশি এমন অর্থ দিবে। হ্যাঁ, তাহলে আই হ্যাভ আ কার বিসাইডস দিস বাইক, এই বাইক ছাড়াও আমার একটি গাড়ি আছে। এই যে ছাড়াও বা এই বাইকের পাশাপাশি আমার একটি কি আছে, গাড়িও আছে। তারপর আমি যদি বলতে চাই যে আমি আমের পাশাপাশি আপেলও পছন্দ করি, তাহলে কি বলতে পারি, আই লাভ ম্যাঙ্গো বিসাইডস অ্যাপল। তাহলে আমি আম ভালোবাসি, এটার পাশাপাশি কি, আপেলও ভালোবাসি। অ্যামাং, অ্যামাং মানে হচ্ছে অনেকের মধ্যে, অনেকের মধ্যে কোনো কিছু যদি বোঝায় তাহলে আমরা অ্যামাং ব্যবহার করতে পারি। যেমন দেখুন, আমগুলো ছাত্রছাত্রীদের মধ্যে ভাগ করে দাও, ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোজ, আমগুলো ভাগ করে দাও অ্যামাং দ্য স্টুডেন্টস। তার মানে কি, ছাত্রছাত্রীদের মধ্যে। এই যে স্টুডেন্টস অর্থাৎ অনেকগুলো ছাত্রছাত্রী আছে তার মধ্যে। আর যদি দুইজন হয়তো সেক্ষেত্রে বেটুইন ব্যবহার হয়, যেমন দেখুন বেটুইন, দুইয়ের মধ্যে। ডিস্ট্রিবিউট দ্য বুকস বিটুইন টু ব্রাদার্স, তাহলে এই যে ডিস্ট্রিবিউট দ্য বুকস, বইগুলো ভাগ করে দাও বিটুইন টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে। সো এখানে যে দুই ভাই যেহেতু আছে, তার জন্য কি ব্যবহার হলো, বিটুইন। আর যদি বলা হয়তো যে ভাইদের মধ্যে বই গুলো ভাগ করে দাও, তাহলে কি হতো, ডিস্ট্রিবিউট দ্য বুকস অ্যামাং দ্য ব্রাদার্স। সো দুইজন হলে বিটুইন, দুইয়ের অধিক হলে অ্যামাং। হ্যাঁ, আর 15 নম্বর দেখুন, এখানে এগেইনস্ট, এগেইনস্ট হচ্ছে বিরুদ্ধে। সো এগেইনস্টের সাধারণ অর্থ বিরুদ্ধে, কোনো কিছু বিরুদ্ধে যদি আমরা বলতে চাই বাংলা বাক্যে, সেক্ষেত্রে আমরা এগেইনস্ট ব্যবহার করব। তুমি কি আমার বিরুদ্ধে, আর ইউ এগেইনস্ট মি। হ্যাঁ, এই যে বিরুদ্ধের জন্য কি হলো, এখানে এগেইনস্ট ব্যবহার হলো। আমি যদি বলি যে, তারপর যদি আমি বলি যে আহ তুমি কি সত্যের বিরুদ্ধে, ডু ইউ এগেইনস্ট দ্য ট্রুথ। বা আমি যদি বলি যে তুমি কি আহ, রহিমের বিরুদ্ধে, আর ইউ এগেইনস্ট রহিম। হ্যাঁ, সো এইভাবে কিন্তু আমরা কোনো কিছুর বিরুদ্ধে কথাটির জন্য এগেইনস্ট ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি যে তারা আমাদের এগেইনস্টে মানে বিরুদ্ধে খেলছে, ফুটবল খেলছে, তাহলে কি, দে আর প্লেয়িং ফুটবল এগেইনস্ট আস, তারা আমাদের বিরুদ্ধে কি ফুটবল খেলছে। সো এরকম বিরুদ্ধে যতগুলো কথা সব ক্ষেত্রে আমরা এগেইনস্ট ব্যবহার করব। আচ্ছা, এবার একটু আমরা দেখি প্রিপোজিশন অফ টাইম। হ্যাঁ, সময়ের ক্ষেত্রে প্রিপোজিশন কিভাবে ব্যবহার করতে পারি। যেমন দেখুন, সিম্পল ভাবে মনে রাখবেন, সপ্তাহ, মাস, বছর, ঋতু, শতাব্দী সবগুলোর আগে ইন বসে। অর্থাৎ সপ্তাহ থেকে উপরের দিকে যত কিছু আছে, হ্যাঁ, সপ্তাহ, তার বড় মাস, তার বড় বছর, তার বড় ঋতু, শতাব্দী, উপরের দিকে যত কিছু আছে সবগুলোর আগে ইন বসে। যেমন ইন জানুয়ারি, জানুয়ারি কি একটি মাস, যার জন্য কি ইন বসলো, সপ্তাহের বড় এটা। ইন 1971, এটা কি একটা সাল না, 1971 সাল, ইন সেই জন্য। ইন সামার, হ্যাঁ গ্রীষ্মকাল। ইন স্প্রিং, বসন্তকাল। সো এই যে এগুলো হচ্ছে কি ঋতু না, যার জন্য এগুলোর আগে ইন বসলো। So আমরা সিম্পলি মনে রাখবো, সপ্তাহ থেকে উপরের দিকে যত কিছু সবগুলোর আগে ইন বসে। তারপর দেখুন, দিন বা তারিখের আগে অন বসে। অন ফ্রাইডে, শুক্রবারে। হ্যাঁ, তারপর আমি যদি বলি অন মানডে, হ্যাঁ সোমবারে। অন 19th of May, 19শে মে, তাহলে এই যে এগুলো দেখুন, এগুলো বার না, এগুলো মানে দিন। হ্যাঁ, আর হচ্ছে এই যে তারিখ, 19th of May, 19শে মে। সো এই যে তারিখের আগেও কি হয়, অন বসে। আর দিনের বিভিন্ন অংশের ক্ষেত্রে আপনার মনে রাখবেন, দিনের বিভিন্ন সময়ের আগে প্রিপোজিশন, যেমন অ্যাট ডন, একদম গোধূলি ভোরবেলা। হ্যাঁ, তারপর অ্যাট নুন দুপুর, অ্যাট ডাস্ক গধূলি, অ্যাট নাইট রাত। সো সবগুলোর আগে অ্যাট বসে, শুধুমাত্র মর্নিং, ইভিনিং অ্যান্ড আফটারনুন এই তিন জায়গার ক্ষেত্রে ইন বসে। বাকি সব ক্ষেত্রে কি হয়, অ্যাট ব্যবহৃত হয়। এটা জাস্ট মনে রাখবেন। আমরা বললাম ইন দ্য মর্নিং সকালে, ইন দ্য ইভিনিং সন্ধ্যায়, ইন দ্য আফটারনুন বিকেলে। সো এই তিনটির ক্ষেত্রে শুধুমাত্র ইন ব্যবহৃত হবে, বাকি সবগুলোর দিনের বিভিন্ন অংশের ক্ষেত্রে কি অ্যাট ব্যবহৃত হয়। তাহলে আমরা সিম্পলি মনে রাখবো, সপ্তাহ থেকে উপরের দিকে সবগুলো ইন, দিন এবং তারিখের আগে অন, এবং দিনের বিভিন্ন অংশের আগে সব ক্ষেত্রে অ্যাট, শুধুমাত্র মর্নিং, ইভিনিং এবং আফটারনুনের ক্ষেত্রে কি হয়, ইন ব্যবহৃত হয়। সো আজকে ছিল এই যে প্রিপোজিশন সম্পর্কে, এটা একটি বেসিক ধারণা। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। প্রিপোজিশনের আসলে অনেক আরো ডিটেলস ব্যবহার রয়েছে, একটি প্রিপোজিশন অনেকগুলো করে ব্যবহার হয়, আমরা সেগুলো পরবর্তী কোনো ভিডিওতে শিখব। সো এর মধ্যে কারো কোথাও যদি বুঝতে প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।